আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। 2 দিনের একটা সুন্দর ব্রেক নিয়েছিলাম দর্শক, এবং ব্রেক শেষে আবারও আপন গন্তব্যে আপনাদের কাছে কিছু অবসর সময় কাটাতে। ইতিমধ্যে অবশ্যই আমার থাম্বনেল দেখে কিন্তু আমার ভিডিওতে ক্লিক করেছেন, এর বাইরে কিন্তু অন্য কিছু নয়। যেটা আপনারা দেখেছেন, আপনারা হয়তো মিম, আবদিয়া, বাবুর একটা লাইফ সম্পর্কে ইতিমধ্যে কিছু জিনিস নিয়ে অবগত আছেন, যে আবদিয়ার জীবনটা কিভাবে চলছে, মিম আবদিয়ার সাথে কিভাবে ট্রিট করছে, বাবু মিমের সাথে মিলে আবদিয়াকে কিভাবে নির্যাতন করছে। কিছু কিছু জিনিস আপনারা জানলেও আপনাদের জানার বাহিরের কিছু ঘটনা আছে, যেগুলো আবার আমি জানি। তার মানে আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আবদিয়া সম্পর্কে এমন কিছু ইনফরমেশান দিব যেগুলো আপনারা কেউ জানেন না, যেগুলো জানলে বা যেগুলো দেখার পর আপনারাও মর্মাহত হবেন, আপনারাও কষ্ট পাবেন। আর মিমের আসল উদ্দেশ্য সম্পর্কে, তার যে এইম, তার যে ডেস্টিনেশন, এরা সম্পর্কে আপনারা ন্যূনতম হলেও বুঝতে পারবেন যে মিম আসলেই কী চায়। আর মিমের কাছ থেকে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে, মিম আসলে আবদিয়াকে রাখতে চায় নাকি সে আসলে আবদিয়াকে কোনো একটা জায়গাতে দিয়ে আসতে চায়, যেটাকে আমরা অনেক সময় হোস্টেল বলে থাকি, আর ক্যাডেট কলেজ বলতে পারি, বিভিন্ন জিনিস বলতে পারি। সে আসলে কী চায় এবং সেটা সমস্ত বিষয় আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। সো দর্শক, যদি আপনারা আবদিয়ার সাথে বাপু কিভাবে নির্যাতনমূলক কার্যকলাপ করে, মিম আবদিয়ার প্রতি কী পরিমাণ সন্দিহান, আবদিয়ার কোনো দায়িত্ব পালন করে না, আবদিয়া কী পরিমাণ কষ্টে আছে, আবদিয়ার ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে, আবদিয়ার সাথে কী করা হতে পারে, এই সমস্ত যাবতীয় বিষয় সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনার যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই দর্শক, আমি চলে যেতে চাই আবদিয়ার দিকে এবং মিমার বাবুর বিয়ের ঘটনায়। মিম বিয়ে করেছে বাবুকে, তার নিজের আপন চাচাতো ভাইকে। প্রথমত, এই বিয়েটাকে আমার বিয়ে বলেই মনে হয়নি। দ্বিতীয়ত, এই বিয়ের তাৎপর্য কিছু আছে বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র নামে মাত্র বিয়ে ছিল, সামাজিক একটা বৈধতা পাওয়ার জন্য, যাতে করে তারা তাদের নোংরা ক্রিয়াকলাপকে একটা সামাজিক স্বীকৃতি দিতে পারে। কারণ তার অসামাজিক অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিল বাবু আর মিম। এখন সমাজে থাকতে গেলে আপনি আমাদের মাঝে থেকে যখন অনৈতিক কিছু কাজে জড়িয়ে পড়বেন, আমরা আপনাকে অবশ্যই ডাক নিব যে আপনি এটা সমাজে করতে পারেন না। এই যে করতে পারেন না, এই করতে না পারাটাকে যেন আমরা সামাজিকভাবে তাকে বৈধতা দেই, এই কারণে তারা বিয়ে নামক অস্ত্রটাকে হাতিয়ার বানিয়ে নিজেদের ভিতরে সম্পন্ন করেছে। কারণ তারা যখন বিয়ে করে ফেলবে, তখন আমরা তাদের এই অবৈধ সম্পর্কটাকে আর অবৈধ অনৈতিক সম্পর্ক বলতে পারবো না। তখন আমরা সবাই মনে করেই নিব, ধরেই নিব, আর প্রমাণ হয়ে যাবে তারা তো স্বামী স্ত্রী, তারা এই কাজগুলো করবে, এটাই স্বাভাবিক। তো তারা এই কাজটাই করেছে। এখন ঘটনা হচ্ছে দর্শক, মিম তার কিছু আচরণ দেখা যাচ্ছে যেগুলো আমার কাছে খুবই আশ্চর্য, অষ্টম আশ্চর্য মনে হচ্ছে, যেগুলো কল্পনার বাহিরে। এখন এই অষ্টম আশ্চর্যের মধ্যে কী জিনিসটা আমি বলতে চাচ্ছি, আপনারা হয়তো সানির সাথে মিমকে সংসার করতে দেখেছেন। আমি দেখেছি দর্শক, আমি তাদের ভিডিও অনেক আগে থেকে ফলো করি। আমি মিমের বিয়ের সময় থেকে শুরু করে মিম যখন সানির সাথে নতুন সংসার করে, আমি তখনও তার ভিডিও দেখেছি। সানির সাথে তার সংসার জীবনটা কেমন ছিল, সানি কেমন ছেলে ছিল, মিম কেমন বউ ছিল, আমার সবই জানা। আপনাদেরকে ছোট্ট করে গল্পটা বলি। গল্পটা হচ্ছে দর্শক, মিমের বড় ননাসের। আমি অনেকদিন ধরে বলেছি এই জিনিসটা আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে বলবো, বাট বলা হয়ে ওঠে না। তো অল্প অল্প করে চিন্তা করেছি বলে শেষ করে দেব। সানির সাথে যখন মিম বিয়ে করে, মিম প্রথমত তার শ্বশুরবাড়িতে যায়, কিন্তু কিছুদিন থাকতে না থাকতেই সে কিন্তু আবার চলে আসে তার আপন ঠিকানায়। সে কিন্তু সংসারী মেয়ে না মিম। তো সে যখন সংসার জীবনে সেখানে ছিল, সানির বাড়িতে তার বৃদ্ধ বাবা ছিল, তার একটা ননাস ছিল, যার পারিবারিক অনেক কলহ ছিল, অনেক অশান্তিতে ছিল মিমের যে বড় ননাস, বড় ননাসটাই আর কি, সানির বড় বোন। তো এটা নিয়ে মিম প্রচুর পরিমাণে তার বড় বোনকে, সানির বড় বোনকে কটাক্ষ করতো। এখন দর্শক, একটা মানুষের রূপ লাবণ্য সব কিছু কিন্তু সুন্দর হয় না।
আবার শরীর স্বাস্থ্য কিন্তু সবসময় একই রকম হয় না। ধরুন একটা মানুষ অনেক সুন্দর, আবার আরেকটা মানুষ দেখতে সুন্দর না। তো এটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই তাকে কমপ্লেন করতে পারেন, নাই তুমি দেখতে এত সুন্দর না কেন, তুমি কুৎসিত কেন, তোমার কথাবার্তা, মানে অনেক ধরনের ক্রিটিসিজম কিন্তু মানুষ করে থাকে একজনের রূপ লাবণ্য নিয়ে, গায়ের রং নিয়ে। এগুলো কোনোভাবেই ঠিক না। কারণ দর্শক দেখুন, আজকে আপনার যে গড়নটা, আপনি খাটো কিংবা আপনি লম্বা কিংবা আপনার গায়ের রং গেরুয়া বর্ণের হোক বা আপনি সাদা বর্ণের হোক, যেমনই হোক না কেন, এখানে আপনি কিছু করতে পারবেন না। এখানে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ওইভাবে করেই তৈরি করেছেন। সো এটা নিয়ে যদি আমরা কেউ প্রশ্নবিদ্ধ করি কাউকে, সেটা কিন্তু আমরা তাকে না, আমরা ডিরেক্টলি আমাদের সৃষ্টিকর্তাকে প্রশ্নবিদ্ধ করছি। সেটা কিন্তু আমাদের জন্য চরম অপরাধজনক একটা অপরাধ। এটা করা কোনোভাবেই ঠিক নয়। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস আমরা বলতে পারি যেটা আমাদের রাইটস আছে। যেমন কি, তোমার মুখের ভাষাটা এত খারাপ কেন, এত বিশ্রী কেন, তোমার মুখ থেকে কেন এত গন্ধ আসে, দুর্গন্ধ কেন ছড়ায়, এই ধরনের ক্রিটিসিজম আমরা করতে পারবো। তার কারণ কি সেটা বলি। মুখের ভাষা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমরা নরম ভাষায় কথা বলো, কোমল নমনীয় ভাষা শব্দ ব্যবহার করো। সেই ক্ষেত্রে আমরা যদি কারোর সাথে কর্কট ভাষায় কর্কট ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এটা ক্রিটিসাইজ করতে পারবো। কারণ মুখের ভাষাটা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দেননি, এটা আমাদের নিজেদের তৈরি করা। আবার এই যে বললাম মুখের গন্ধের কথা, সেটা আমাদের নিজেদের হাইজিন মেনটেন করার উপরে। এই তোমার মুখ থেকে তো গন্ধ আসে কেন, তুমি দাঁত ব্রাশ করোনি, তোমার তো উচিত হাইজিন মেনটেন করা। তো এই ধরনের জিনিস আমরা করতে পারি, এগুলো আমার রাইটস আছে। কিন্তু আমাদের রাইটস নেই, যেগুলো আমাদের হাতে নেই সেগুলি নিয়ে অবজেকশন করা, তাহলে আমাদের সৃষ্টিকর্তার সাথে কিন্তু একটা কনফ্লিক্ট ঘটে যাবে। তো এই এক জায়গা আরেক জায়গা থেকে গেলাম কেন দর্শক, সেটা আপনাদেরকে বলি। তো মিম যখন সানির সাথে সংসার করছিল, তখন তার যে ননাস ছিল, তো সানির মিমের ননাস মানে সানির বোন কোনো না কোনোভাবে তার হয়তো কিছু খুঁজছিল, যেগুলো তার করার কিছু ছিল না। আমি যতটুকু জানি হয়তো একটু ফ্যাট ছিল, এটার জন্য তার বিয়ে বা এই ধরনের জিনিসপত্রে কিছু সমস্যা হয়েছিল। এটা মিম সারাক্ষণ উঠতে বসতে তার ননাসকে খোঁটা দিত, প্রচুর পরিমাণে কটাক্ষ করত, যেটার একটা প্রভাব তার মানসিক স্বাস্থ্যে পড়েছে। আর আমরা সবাই জানি একটা মানুষের দুই ধরনের স্বাস্থ্য থাকে, একটা শারীরিক, একটা মানসিক। মানুষ শারীরিক অসুস্থতায় পড়লে সে ওষুধপত্র থেকে সুস্থ হতে পারে, কিন্তু মানসিক অসুস্থতায় পড়লে সেই মানুষটাকে কিন্তু ওই মানসিক রোগ তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে, যেটা সানির বোনের সাথে হয়েছিল। এর চেয়ে ডিটেলস আমি আর বললাম না, জাস্ট এতটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। মিম সে মানসিক ট্রমাটা তার ননাসকে দিয়েছিল। ওই মানসিক ট্রমাতে থাকতে 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 বারবার অত্যাচারিত হতে হতে একটা পর্যায়ে গিয়ে সানির বোন একটা ভুল সিদ্ধান্ত নেয়, যেটার পরিণতি সানির বোন কিন্তু বর্তমানে আমাদের মাঝে আর বেঁচে নেই। হয়তো এই ঘটনা কিছু মানুষ জানেন, বাট ম্যাক্সিমাম মানুষেরই অজানা, সেটা জানিয়ে দিলাম। এবং আমি আপনাদেরকে বলে রাখি, সানির বড় বোনের আমাদের মাঝখান থেকে চলে যাওয়ার পেছনে যদি কোনো মানুষের একটা রিজন থেকে থাকে, সেটা ছিল মিম। মিমের কারণে কিন্তু সানির বোনের এই পরিণত হয়েছে। এই ঘটনা হয়তো আপনারা অনেকে জানেন না। তো যাই হোক, আসলে এই কথাটা দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝালাম যে মিম আসলে কিভাবে সংসার করেছে সানির সাথে। সানির ঘরটাকে তছ নচ করে দিয়েছে, সুখের সংসারটাকে নষ্ট করে দিয়ে এসেছে। সামান্য একটা বৃদ্ধ বাবা ছিল সানির জীবিত, সে বৃদ্ধ বাবাটাকে পর্যন্ত মিম তার বাসাতে আনবে বলে আর আনেনি। সানি তার বৃদ্ধ বাবাটাকে শেষ বয়সে সেবা যত্ন করতে পারেনি, শুধুমাত্র কেন? মিমের জন্য। তার শাশুড়িকেও দেখা লাগতো না, কারণ শাশুড়ি তো ছিল না, শুধু একটা বাবাকে নিয়েই তো থাকবে, সেটাও মিম থাকতে চাইনি, সে আলাদা বাসা নিয়ে থাকবে। উপর দিয়ে সানি দেখা যায় সবসময় মিমের কথা মতো ওই ভেড়া হয়ে থাকতে চায়নি, কিন্তু হ্যাঁ সে যথেষ্ট ভালোবাসত। মিম কোনো মতামত দিলে সে তার মতামতটাকে সম্মান দিত, ভালোবেসে করতো, তার কথা মতোই চলার চেষ্টা করতো। সানিও কিন্তু বউ পাগল ছিল, বউ যা বলতো তাই করতো। কিন্তু সে শুধুমাত্র ওই ভেড়াগিরি করেনি, ছাগলগিরি করেনি। সেটা কি, যে মিম চেয়েছিল একবারে গলার মধ্যে একটা রশি বেঁধে টানতে, সেটা সানি আসলে সুযোগটা দেয়নি। যেটা দেখবেন বাপ্পি কিন্তু আগেই তিশার দড়ির ভিতরে নিজের গলাটাকে ঢুকিয়ে বসে আছে, যে তিশার আর রশি পরানো লাগবে না। বাপ্পি নিজেই তার গলাতে রশি বেঁধে তিশার হাতে ধরিয়ে দিয়েছে, নাও তুমি রশি ধরে আমাকে টান দাও, আমাকে টানলেই তুমি পাবা। বাবুকে দেখেন, বাবুও তাই, রশি একটা গলায় ঝুলিয়ে মিমের হাতে দিয়ে দিয়েছে, তুমি আমাকে টানো, টানলেই পাবা। আর আরিফের কথা কি বলবো। তো এরা এরকম বলে তারা এখন তিশা, মিম, সাবিনা সংসার করতে পারছে। তারা এরকম ধরনের ছেলে চায় যাদের গলায় রশি ধরে তারা রশি ধরে টানতে পারবে। তারা চায় না কিবরিয়ার মতো স্বামী, যে কিবরিয়া থাকবে সবসময় স্বাধীন চেতা,
যেটা নৈতিক সেই কাজগুলো করবে, যেটা অনৈতিক সেগুলোকে কখনো সমর্থন করবে না। এই যে লিগাল থাকাটা, এই লিগাল যদি কোনো মানুষ থাকে সেটা তাদের কারো পছন্দ হয় না। এই কারণে দেখবেন কিবরিয়ার সাথে কিন্তু সাবিনার সংসার মানে কোনোভাবেই টিকতে পারেনি, কারণ সে যদি বলতো এক, সে বলতো আরেক, কারণ তারা অনৈতিক কাজে লিপ্ত থাকতে বেশি পছন্দ করে 3 বোন। আর এই ধরনের অনৈতিক কাজ তো অবশ্যই কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র ঘরের মানুষ কোনোভাবে মেনে নেবে না। এই জন্য তাদের সংসার জীবনটাও খুব একটা বেশি স্থায়ী হয় না। তো যে সমস্ত স্বামীরা তাদের এই ধরনের অনৈতিক কাজে সমর্থন করে তাদের সাথে সংসারটা তাদের দীর্ঘজীবী হয়। যেমন বাপ্পি তিশা, আরিফ সাবিনা, এখন বর্তমানে বাবু আর মিম, এদের সংসারটা অনেক দীর্ঘজীবী হবে। কারণ কি জানেন? কারণ সবাই শয়তানিতে লিপ্ত, ঠিক আছে? তারা সবাই শয়তান। এখন ঘটনা হচ্ছে, আমি আপনাদেরকে কেন সানির কথাটা তুললাম হঠাৎ করে, ওই যে মিমের জীবনটাকে একটু বলছিলাম ব্যাখ্যা করার জন্য। তো মিম সানির ঘরে একটা সন্তান হয়েছিল আবদিয়া। এই আবদিয়ার সাথে এখন মিমের বসবাস। আবদিয়ার মতো থাকে, মিম তার স্বামী নিয়ে থাকে। আপনারা একটু কষ্ট করে মনে করে বলুন তো, আমি যদি সানির দিকে আসছি, সানিকে নিয়ে যখন মিম সংসার করত তখন মিমের কয়টা ভিডিওতে দেখেছেন সে সানিকে নিয়ে টাইটেল দিয়েছে আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। এই শব্দটা মিম তার কয়টা ভিডিওতে ব্যবহার করেছে একটু আমাকে দেখাতে পারবেন? সিঙ্গেল কোনো ভিডিও দেখাতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ মিম তখন স্বাধীন চেতা ছিল, সে সানিকে গণ্যমান্যই করতো না। বিশেষ করে মিম যতটুকু ভালো ছিল, যতটুকু করতো, তখন তার কাছে ইউটিউব ছিল না। কিন্তু যখন থেকে সে ইউটিউবে পা দিয়েছে, পদার্পণ করেছে, সে কিন্তু স্বামীকে স্বামী হিসেবে মানতে ছিল না। সে তার মতো করে স্বাধীন চেতা ছিল। আর তার গুরুমা ছিল তিশা তাকে বলতো যে কোনোভাবে যেন সে সানির গোলামি না করে, সানিকে টানতে হবে গলা ধরে, যদি না আসে তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তো মিম তাই করতো। এখন ঘটনা পরিক্রমায় যেটা হয়েছে, বর্তমানে মিমের চ্যানেলে যদি আপনারা যান, আপনারা তার টাইটেলে দেখবেন, প্রত্যেকটা টাইটেলে একটা কমন কিছু দুটো ওয়ার্ড আপনারা পাবেন, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, এটা পাবেন। মানে মনে হয় যেন মিম নতুন একটা দম্পতি বিয়ে করেছে, আবেগ অনুভূতি একদম তুঙ্গে আছে, কি যেন হয়ে গেছে। আমি একটা জিনিস কম্প্যারিজন করেছি দর্শক, অ্যানালাইসিস করে বের করেছি। আমি দেখছি তানজিলা এই কাজগুলো করতো যখন নতুন সাকিবের সাথে বিয়ে করেছে, সারাক্ষণ আমার স্বামী করে বেড়াতো। এবং তানজিলা একটা অভ্যাস আছে, সে বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউটিউব থেকে রান্না শিখে ট্রাই করতো তার হাজব্যান্ডের জন্য। মিমও তাই করছে। মিমও ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখে অখাদ্য কিছু খাদ্যকে রূপান্তর করার চেষ্টা করছিল, যেটা মিম কোনোভাবেই পারছে না। এবং দেখলাম সে তানজিলাকে খুব ফলো করছে। তানজিলা যদি আজকে অনলাইনে ড্রেস বিজনেস শুরু করে, মিমো ড্রেস বিজনেস শুরু করবে। তানজিলা যদি কোনো ছেলেকে বিয়ে করে, মিমো তখন একটা ছেলেকে বিয়ে করবে। তানজিলা যদি একটা নতুন ড্রেস কিনে, মিমো একটা নতুন ড্রেস কিনবে। তানজিলা যদি টাইটেল দেয় আমার স্বামী, মিমো একটা টাইটেল দিবে আমার স্বামী। তানজিলা যদি তার স্বামীর জন্য কোনো একটা রেসিপি ক্রিয়েট করে, মিমো তার স্বামীর জন্য একটা রেসিপি ক্রিয়েট করবে। আমি বুঝলাম না ভাই, বুঝলাম না। এই মিম খালাম্মা, আপনি খালি তানজিলাকে চুরি করেন কেন? আপনার তানজিলাকে চুরি করতে এত ভালো লাগে কেন? তানজিলার কন্টেন্ট চুরি করেন, তানজিলার স্বামী দেখে স্বামী চুরি করেন, তানজিলার রান্না চুরি করেন, তানজিলার ব্যবসা দেখে তার ব্যবসাকে চুরি করে আপনিও ব্যবসা দেন। একটু বেশি চোরগিরি হয়ে গেল না? আপনি তো বড় ধরনের চোর দেখছি। ও বাবা, এ তো বিশাল চোর। আপনাকে তো এখন থেকে চোর আপা বলা উচিত, আমাদের জাতীয় চোর আপা মিম আপা। এই যে এতগুলো কথা বললাম দর্শক, এতগুলো কথা দিয়ে আমি আসলে একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করলাম, মিমের এখন বর্তমান জীবনটাই হচ্ছে পুরোপুরি তানজিলা কেন্দ্রিক। তানজিলা যা করে সেও তাই করে। তানজিলা জীবন মানে কি এখন জানেন? তানজিলা জীবন মানে এখন সাকিব। মিমের ক্ষেত্রে তাই, মিমের জীবন মানেই এখন বাবু। সারাটাক্ষণ বাবু। বাবুই এখন তার আকাশ, বাতাস, পানি, মাটি, বাথরুম, সব কিছু। বাবুই তার সব কিছু। যেখানে যায় খালি বাবুকে খুঁজে। কিন্তু মিমের জীবনে যে আরও একটা মানুষের অস্তিত্ব আছে, তার জীবনে যে একটা সন্তান আছে, আবদি আছে, এই জিনিসটা মিম চরমভাবে ভুলেই গেছে। আপনারা জানলে হয়তো অনেক দুঃখ পাবেন, এই আবদিয়াকে কিন্তু খাবার দাবারও ঠিক মতো মিম খাওয়ায় না। আপনাদেরকে বলি দর্শক, এই যে মাঝখানে যে বাবু আর মিম পদ্মাচরে গিয়েছিল, তখন অনেকগুলো দিন পর মিমের মা আবদিয়াকে দেখতে পায়। যখন আবদিয়াকে পায়, আবদিয়াকে জড়িয়ে ধরে কোলে নিয়ে
কান্নায় ভেসে পড়ে, কাঁদতেই থাকে আবদিয়াকে দেখে। মা আবদিয়াও কান্না করতে থাকে যে এতদিন পর আসছে। আবদিয়ার আমি কিছু ছবি আমার থাম্বনেইলে শেয়ার করেছি, কষ্ট করে দর্শক ছবিটাকে ভালো করে দেখবেন। এতটুকু বাচ্চা, তার চেহারার মধ্যে হাসি খুশি কিছুই নেই, একেবারে মনমরা। আমি কয়েকটা ছবি শেয়ার করছি, দেখবেন প্রত্যেকটা ছবিতে আবদিয়া কেমন যেন একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে, খুবই মনমরা, খুবই আপসেট মাইন্ডে থাকে। একটা বাচ্চা মানুষ কেন এভাবে থাকবে? সে কেন দুঃখী থাকবে? একটা বাচ্চা মানুষটা অলওয়েজ হাসবে, সুখে থাকবে। কিন্তু আবদিয়া এ বয়স থেকে দুঃখী, প্রচুর আপসেট মাইন্ডে থাকে। তার খাবার দাবারের প্রতি কোনো দায়িত্ব নেওয়া হয় না, সারাটাক্ষণ বাবু খারাপ ব্যবহার করতে থাকে, মারতে থাকে। আবদিয়া কিন্তু বাবুকে ভয় পায়, বাবুকে দেখলে বলে মামা মারে, মামা মারে। মানে বাবু সারাটাক্ষণ খালি আবদিয়াকে মারতেই থাকে, যাতে করে আবদিয়া তার কাছেই না আসে। ভয়তে আবদিয়ার আসেও না বাবুর কাছে, কারণ জানে বাবুর কাছে গেলেই বাবু মারবে। শুধু তাই না দর্শক, আপনারা জানেন রিসেন্ট ঘটনা যে বাবু নাকি অসুস্থ, মিম জানতে পেরেছে। জানার পর মিম ডিসিশন নিয়েছে সে বাবুর কাছে ঢাকাতে আসবে। ভালো কথা, সকাল সকাল মিম ঘুম থেকে উঠেই এক গামলা পান্তা ভাত নেয়, ইলিশ মাছ নেয়, শুকনো মরিচ নেয়, তাদের পছন্দের একটা খাবার পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে ফেলে গামলা ভরে। কিন্তু সে তো ঢাকাতে একা যাবে না, সে হয়তো ভুলেই গেছে তার সাথে আবদিয়াও যাবে। কিন্তু ছোট্ট আবদিয়াকে যেও নাস্তা খাওয়াতে হবে এই কথাটা মিমের মনে নেই। সে আবদিয়াকে নাস্তা না খাইয়েই সে গামলা ভরে ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে রাস্তায় ভ্রমণের সময় তাকে একটা সিঙ্গারা কিনে দেয়। ছোট্ট বাচ্চা মানুষ ওই সিঙ্গারাটুকু খেয়েই দিনটা পার করে দেয়। তারপর বাসাতে আসে দর্শক মিম। বাসাতে আসার পরে ঢোকার পরে কী করে আমি সেটা বলি। বাসাতে ফ্রিজ ভর্তি তাদের ময়লা খাবার দাবার। আমি দেখলাম ফ্রিজের মধ্যে তাদের মাখা ভাত ডিপে রেখেছে, লিচু রেখেছে, বিরিয়ানি রেখেছে রান্না করা, তাও আবার নিজেদের রান্না করা না, দোকান থেকে কিনে আনা বিরিয়ানি অবশিষ্টাংশ রেখে দিয়েছে। তো সেখান থেকে বলছে আবদিয়াকে তো সকাল থেকে কিছু খাওয়াতে পারিনি, দুপুর হয়ে গেছে, কী যে করব। ওইদিকে মিম লাফালাফি করছে সে বাবুকে কি খাওয়াবে। বাবুর জন্য পুরো এলাকা সে মুরগি খুঁজেছে, মুরগি পায়নি। পরে হঠাৎ তার মনে পড়েছে বাসাতে ফ্রিজে মনে হয় কাঁচা মুরগি আছে। ফ্রিজ খুলে দেখে মুরগি আছে। খুশিতে তার আটখানা, সে লাফাচ্ছে, আমি মুরগি পেয়েছি, মুরগি পেয়েছি। মুরগি তো ভাই আপনার গলাতেই আছে, বাবুই তো মুরগি, এর থেকে বড় মুরগি আর আছে নাকি? বাবুই তো সব থেকে বড় মুরগি। যাই হোক, মুরগি পেয়েছে লাফাচ্ছে। সে বাবুকে এখন মুরগির স্যুপ খাওয়াবে, বাবুর জন্য মুরগির স্যুপ বানাচ্ছে। তখন ফ্রিজের একটা কোনা চিপা থেকে পুরনো পচাবাসি বিরিয়ানি, দোকান থেকে আনা ঝুটা বিরিয়ানি ফ্রিজে রাখা ছিল, সেটাকে গরম করে বলছে আবদিয়াকে তো কিছু খাওয়ানো হয়নি, এটা একটু খেতে দেই। সে পচাবাসি বিরিয়ানি খেতে দিয়েছে। ভালো কথা, বাবুর জন্য সে মুরগির স্যুপ রান্না করছে। স্যুপ রান্না করার পর এখন পরিবেশনের পালা। একটা সুন্দর ট্রেতে করে, একটা বড় কাচের বাটিতে করে বাবুকে খেতে দিয়েছে। আর আবদিয়াকে কী করেছে জানেন? একটা বোম প্লেটের ভিতরে 2 চামচ স্যুপ নিয়ে সামনে দিয়েছে, খা। হাস্যকর লাগলো, একটা নিজের মেয়ের সাথে মা এরকম আচরণও করতে পারে। এই ধরনের মাকে দেখলে মাঝে মধ্যে সন্দেহ হয় যে আসলে সন্তান আর মায়ের সম্পর্কটা কি আসলে এরকম? এরকম তো না। তাহলে এরকম মা দুনিয়াতে আছে? আমি তো দেখিনি। তাহলে কি আমি আমার নিজের চোখে ভুল দেখছি? আমাকে ভুল জানছি? বিশ্বাস করতে পারি না দর্শক। কারণ এরকম মা হয়, তখন উত্তর কী আসে জানেন? হতেই পারে। কারণ এখনও এরকম মা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পর ড্রেনে ফেলে দিয়ে যায়। আমি এই কথা অনেকবারই বলেছি। তারাও মা, কিন্তু আসলে তারা মা না, মা নামে কলঙ্ক। মা তারা যারা ওই ড্রেনে ফেলে দেওয়া শিশুটাকে কোলে নিয়ে ধুয়ে মুছে সাফ করে একটা লম্বা সময় ধরে তাকে লালন পালন করে। এই জন্য আমি একটা কথা আগেও বলেছি, আমি সবসময় বলি, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। যে মানুষটা কষ্ট করে, ত্যাগ স্বীকার করে একটা সন্তানকে লালন পালন করে বড় করে, সেই মা। মা মানে শুধু জন্ম দেওয়া না। আমাদের সমাজে এখন অনেক মা আছে যারা কিনা অনেক সন্তানকে একটা জিনিস বলে দমিয়ে রাখে, আমি তোকে জন্ম দিয়েছি, আমার কথা চলতে হবে। আসলে এরকমটা না। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না দর্শক। আবার মা বলে যে সন্তানকে ডমিনেন্ট করা যাবে এমনটাও না। মায়ের ভালোবাসা একদমই অন্যরকম, কিন্তু মিমকে দেখে সেটা বোঝা যায় না। মিম আসলে কেন সন্তান জন্ম দিয়েছে আমি জানি না। মিমের মধ্যে মাতৃত্বের কোনো গুণ আমি দেখি না। আবদিয়ার সাথে সে যেই ধরনের অন্যায় অত্যাচার করছে, এগুলো শাস্তি সে একদিন অবশ্যই পাবে। সে এখন নতুন সন্তান পালে, বাবু তার এখন নতুন সন্তান, সে বাবুকে পালে, কিন্তু
সে তার আরেকটা সন্তান আবদিয়া তাকে বিন্দুমাত্র গোনাতেও ধরে না। আবদিয়া এখন অনেক কষ্টে আছে দর্শক। তার খাবারে কষ্ট, তার থাকাতে কষ্ট, তাকে অত্যাচার করা হয়, তাকে নির্যাতন করা হয়, সে ভীত সন্ত্রস্ত থাকে, সে প্রচুর পরিমাণে ভয় পায় বাবুকে। এভাবে করে একটা সন্তানকে কতদিন রাখা যায় দর্শক, আপনারাই বলুন। আবদিয়ার কিন্তু ভবিষ্যৎটা আমি চরম অন্ধকার দেখছি। জানি না তার সাথে কী হবে। এই যে আবদিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আছে, মিম আবদিয়ার সাথে কী ধরনের নির্যাতন চালাচ্ছে, কী ধরনের অত্যাচার করছে, সেগুলো জানানোর জন্যই আজকে আমার ভিডিওটা ছিল। সো যাক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।